হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর চতুর্থ অধ্যায় অভিযোজন এবং অভিব্যক্তি, অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন। এটা আজকে আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে প্রথমে অভিযোজন, আমরা আজকে শুধু এই টপিকটা পড়বো অভিব্যক্তি সম্বন্ধে। অভিব্যক্তি কথার অর্থ হলো, তাহলে অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ সরলতম জীব থেকে ধীরে ধীরে জটিলতম জীবে পরিণত হওয়া। এই যে বিকাশ, সেই বিকাশটাকেই বলা হয় একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ক্রমবিকাশ। তাহলে আমরা পড়বো হচ্ছে অভিব্যক্তি কথার অর্থ হলো, তাহলে অভিব্যক্তি কথার অর্থ হলো ক্রমবিকাশ। ঠিক আছে? তাহলে অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ সরলতম জীব থেকে ধীরে ধীরে জটিলতম জীবে উন্নীত হওয়াকেই বলা হয়ে থাকে অভিব্যক্তি। এই অভিব্যক্তি শব্দটা একটা, এর ইংলিশ নাম হচ্ছে ইভলিউশন। তাহলে অভিব্যক্তির ইংরেজিতে বলা হয়ে থাকে ইভলিউশন। এই ইভলিউশন শব্দটা একটা ল্যাটিন শব্দ ইভোলারি থেকে এসেছে। তাহলে হচ্ছে অভিব্যক্তি শব্দটা ইংলিশ নাম হচ্ছে ইভলিউশন, সেটা একটা ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দটা কি শব্দ? ল্যাটিন শব্দ হচ্ছে ইভোলারি। ইভোলারি, তাহলে এটা একটা ল্যাটিন শব্দ, ইভোলারি থেকে এসছে কি ইভলিউশন। ইভলিউশন এই শব্দটা এসছে, তাহলে একটা ল্যাটিন শব্দ ইভোলারি থেকে ইভলিউশন শব্দটা এসেছে, ঠিক আছে? তাহলে ইভলিউশন শব্দটা এখানে আমরা এইভাবে পেয়ে থাকি, যার কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। তাহলে ইভলিউশন কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। এইবার ক্রমবিকাশ বলতে, তাহলে জৈব অভিব্যক্তি বলতে জীবের, এই যে জৈব অভিব্যক্তি, সেই জৈব অভিব্যক্তি বলতে সাধারণত জীবের ক্রমবিকাশটাকেই বলা হয়ে থাকে। তোমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে যে মন্থর মানে একটা ধীরে 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 হচ্ছে জীবদেহের পরিবর্তন ঘটেছে, যে মন্থর কিন্তু গতিশীল। তাহলে যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কি হয়, ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় জীব, যে কোনো একটা জীব থেকে, তাহলে যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় জীব থেকে, সরলতম জীব থেকে কি হচ্ছে, আস্তে আস্তে জটিলতম জীবের যে উদ্ভব হয়েছে। তাহলে জটিলতম জীবের উদ্ভব ঘটেছে, তখন তাকে বলা হয়ে থাকে অভিব্যক্তি বা ইভলিউশন বলা হয়। তাহলে এটা সরল এবং সরল এবং মন্থর গতিশীল প্রক্রিয়া। তাহলে কি বলেছে তোমাদের বইয়ে বলা হয়েছে, তাহলে এটা বলা হয়েছে, তাহলে বলা হয় যে সরল ও গতিশীল প্রক্রিয়ায়, তাহলে কি বলবো, যে মন্থর ও ধারাবাহিক, যে মন্থর ও ধারাবাহিক মানে একটা নির্দিষ্ট ধারায় বয়ে চলছে, ধারাবাহিক কিন্তু গতিশীল। তাহলে যে মন্থর হচ্ছে গতিশীল, দাঁড়াও, হচ্ছে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া, গতিশীল গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায়
কোনো উদ্বংশীয় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে কি হয়েছে? সরলতম জীব থেকে ক্রমানুসারে জটিল জীবের উদ্ভব হয়। জটিল জীবের উদ্ভব হয় তাকে বলা হয় অভিব্যক্তি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এটা একটা মন্থর এবং গতিশীল প্রক্রিয়া। আর একটা কি হচ্ছে, সরলতম জীব থেকে জটিলতম জীবে পরিবর্তিত হচ্ছে। আর এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট ধারায় বয়ে চলেছে। তাহলে এটা একটা সরল ও গতিশীল প্রক্রিয়া। এটা একটা কি হয়েছে, সরলতম জীব থেকে জটিলতম জীবে পরিবর্তন হয়েছে। আর একটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া, এটা একটা গতিশীল প্রক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। এটা একটা ল্যাটিন শব্দ ইভোলারি থেকে এসেছে, যেটা হচ্ছে ইভলিউশন থেকে এসছে, অর্থাৎ সরলতম জীব থেকে জটিলতম জীবে পরিবর্তিত হয়েছে। তাহলে তোমাদের মাধ্যমিকে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি হয়েছে, যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমানুসারে জটিলতম জীবে পরিবর্তিত হওয়াকেই বলা হয়ে থাকে অভিব্যক্তি, বা হচ্ছে ইভলিউশন বলা হয়ে থাকে। জীবের উৎপত্তি কিভাবে হয়েছিল এই সম্পর্কে, অর্থাৎ জীবের পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, 500 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে পৃথিবী। যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীটা ছিল একটি উত্তপ্ত গ্যাসীয় জ্বলন্ত পিণ্ড ছিল। সেই সময় কিন্তু জীবের সৃষ্টি হয়নি। আস্তে আস্তে কি হয়েছে, পৃথিবীটা শীতল হয়েছে, তারপরে জীবের সৃষ্টি হয়েছে, অর্থাৎ 300 কোটি বছরে ধরা হয়ে থাকে। তাহলে পৃথিবীতে যখন জীবের সৃষ্টি, অর্থাৎ 300 কোটি বছর আগে সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল। কোথায় সৃষ্টি হয়েছিল? সমুদ্রের জলে। তাহলে 300 কোটি বছর আগে সমুদ্রের জলে প্রথম জীবের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে 300 কোটি বছর আগে প্রথম সমুদ্রের জলে জীবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম সমুদ্রের জলে জীবের সৃষ্টি হয়েছে আনুমানিক, এটা ধরে নেওয়া হয়ে থাকে। এই সম্বন্ধে, অর্থাৎ জীবের উৎপত্তি সম্বন্ধে প্রথমে একজন বিজ্ঞানী 1920 সালে, বিজ্ঞানীর নাম হচ্ছে ওপারিন, 1920 সালে কি করেছিল, এই মতবাদটা ব্যক্ত করেছিল যে সমুদ্র জলে। তাহলে হচ্ছে বিজ্ঞানীর নাম হচ্ছে ওপারিন। কত সালে? 1920। তাহলে 1920 সালে তিনি মতবাদটা ব্যক্ত করেন যে সমুদ্রের জলে প্রথমে জীবের আবির্ভাব ঘটেছিল বা উৎপত্তি ঘটেছিল। এবং তিনি আরো বলেন যে যখন জীবের উৎপত্তি ঘটেছিল তখন জীবটা ছিল সরল প্রকৃতির, এবং সেটা ক্রমানুসারে যত দিনটা পরিবর্তন হচ্ছে, যত এগিয়ে যাচ্ছে, তত কি হচ্ছে, তত জীবের দেহের গঠন আরো জটিল থেকে জটিলতর হচ্ছে, ফলে ইভলিউশনটা আরো দ্রুত ভাবে এগিয়ে চলেছে। তাহলে সরল থেকে জটিলতম ধীরে ধীরে যৌগের সৃষ্টি হয়েছিল। এই জটিলতম যৌগের প্রথমে যে সরলতম যৌগ সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সরল সৃষ্টি হয়েছিল, এবং জটিলতম যে জীবের সৃষ্টি হয়েছে সেটা বিভিন্ন কারণে সৃষ্টি হয়েছে। কি কি কারণের ফলে এই জটিলতম জীবের সৃষ্টি হয়েছে? প্রথমত, তাহলে জটিল জৈব যৌগে পরিণত হয়েছে আহ সরল থেকে, তাহলে সরল থেকে জটিল,
জটিল জৈব যৌগ, জৈব যৌগ সৃষ্টি হয়েছে, তা কতগুলো কারণের উপরে ভিত্তি করে। তাহলে কতগুলো কারণের উপরে ভিত্তি করে সরল থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি হয়েছিল। সেগুলো কি কি কারণের ফলে সৃষ্টি হয়েছিল? একটা হচ্ছে বিদ্যুৎ শক্তির প্রভাবে সৃষ্টি হয়েছিল, সরল থেকে জটিল সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে বিদ্যুৎ শক্তির প্রভাবে, বিদ্যুৎ শক্তির প্রভাবে, ঠিক আছে। যখন হচ্ছে কি হয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে থাকে, তখন আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ শক্তির প্রভাবে এটা সৃষ্টি হয়েছিল। তারপরে কি, অতি বেগুনি রশ্মির প্রভাবে, 2 নম্বর হচ্ছে অতি বেগুনি রশ্মির প্রভাবে, বেগুনি রশ্মির প্রভাবে। তারপরে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। তাহলে মহাজাগতিক রশ্মি, বিদ্যুৎ শক্তি, এইগুলোর ফলে কি হয়েছিল, সরলতম জীব থেকে জটিলতম জৈব যৌগের সৃষ্টি হয়েছিল। এটা কে বলেছিলেন? বিজ্ঞানী ওপারিন। বিজ্ঞানী ওপারিন 1920 সালে এটা ব্যক্ত করেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী হ্যালডেন এর হচ্ছে 10 বছর পরে বিজ্ঞানী হ্যালডেন কি করলেন, অর্থাৎ 1930 সালে বিজ্ঞানী হ্যালডেন, তাহলে হ্যালডেন হ্যালডেন 1930 সালে, দেখো 10 বছর পরে, তাহলে বিজ্ঞানী হ্যালডেন কি করলো, জীব সৃষ্টি সম্বন্ধে, জীবটা যে সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে, সেই সৃষ্টি সম্বন্ধে একই মতবাদ, এই ওপারিন যে মতবাদটা দিয়েছিল, সেই একই মতবাদ হ্যালডেনও বললেন। ঠিক আছে, তাহলে হ্যালডেনও বললেন যে বিভিন্ন মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, বিদ্যুৎ শক্তি, এই সমস্ত কারণের ফলে সমুদ্রের জলে প্রথম জীবের আবির্ভাব করেছিল। এই একই মতবাদও হ্যালডেনও দিলেন। ঠিক আছে, তাহলে এই দুইজনের মতবাদ একই রকম হওয়ার জন্য পরবর্তীকালে এদের দুজনকে একত্রে ওপারিন এবং হ্যালডেনের মতবাদ নামে পরিচিত। তাহলে পরবর্তীকালে এই দুইজন বিজ্ঞানী, অর্থাৎ ওপারিন ওপারিন ও হ্যালডেন হ্যালডেন এই দুইজনের মতবাদ, অর্থাৎ দুইজনই যেহেতু একই মতবাদ দিয়েছে, তাই এই দুইজনের মতবাদকে একত্রে বলা হয়ে থাকে রাসায়নিক বিবর্তনবাদ। তাহলে এই দুইজনের মতবাদকে কি বলা হয়, এদের মতবাদ বাদকে বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ। রাসায়নিক বিবর্তনবাদ, ঠিক আছে। তাহলে এই দুইজনের মতবাদকে কি বলা হয়, একত্রে বলা হয়ে থাকে রাসায়নিক বিবর্তনবাদ। এইবার প্রাণের উৎপত্তি ঘটেছিল, পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছিল সাধারণত 3টি পর্যায়ের মাধ্যমের মধ্য দিয়ে। কয়টা? 3টি পর্যায়। তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ঘটেছিল, সেটা প্রথম প্রমাণ করেছিল বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন রাসায়নিক বিবর্তনবাদ। এছাড়াও পৃথিবীতে যে প্রাণের অস্তিত্বের রূপান্তর ঘটে, সেটা 3টি প্রক্রিয়ার মাধ্যমে ঘটেছিল। কি কি? একটা হচ্ছে তোমার জৈব ভূতাত্ত্বিক বিবর্তনবাদ। তাহলে 3টি বিবর্তনের মধ্যে ঘটেছিল, আমি বলছি কি কি বিবর্তনবাদ এবং কোনগুলো কোনগুলো বাদ দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর ছিল হচ্ছে 1 নম্বর ছিল হচ্ছে তোমার ভূতাত্ত্বিক মতবাদ। ভূ দাঁড়াও ভূতাত্ত্বিক মতবাদ, এই একটা মতবাদ ছিল। 2 নম্বর ছিল 2 নম্বর ছিল হচ্ছে রাসায়নিক বিবর্তনবাদ, যেটা আমরা পড়বো আজকে। রাসায়নিক বিবর্তনবাদ, বিবর্তনবাদ। আর
3 নম্বর ছিল তোমার হচ্ছে জৈবিক বিবর্তন। জৈবিক বিবর্তন এই 3টে ভাগের মাধ্যমের মধ্যে দিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এইগুলো সাধারণত উঁচু ক্লাসে গেলে, তোমরা যখন উঁচু ক্লাসে বিজ্ঞান নিয়ে পড়বে তখন এই 3টে সম্বন্ধে তোমাদের জানতে হবে। কিন্তু আমাদের ক্লাস 10 এর মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী আমরা শুধু আজকে জানবো হচ্ছে রাসায়নিক বিবর্তনবাদ। এটাই হচ্ছে ক্লাস 10 এর সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে? তাহলে এইটাই আমরা আজকে অর্থাৎ ওপারিন এবং হ্যালডেনের জৈব রাসায়নিক বিবর্তনবাদ সম্বন্ধে আজকে আমরা জানবো। আচ্ছা চলো দেখি কি বলেছে। তাহলে প্রথমে বলেছে কি, তাহলে আমরা রাসায়নিক বিবর্তনবাদ সম্বন্ধে আজকে দেখি কি কি বলেছে। তাহলে রাসায়নিক বিবর্তনবাদে অর্থাৎ প্রথমে জৈব যৌগের উৎপত্তি ঘটেছে। তাহলে 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে জৈব যৌগের জৈব যৌগের যৌগের উৎপত্তি। ঠিক আছে, প্রথমে কি হয়েছে, জৈব যৌগের উৎপত্তি ঘটেছে। এই জৈব যৌগের উৎপত্তি আবার কতগুলি পর্যায়ের মাধ্যমে ঘটেছে। প্রথমে কি হয়েছে, প্রথমে হাইড্রোকার্বনের সৃষ্টি হয়েছে। তাহলে হাইড্রোকার্বন সৃষ্টি, জৈব যৌগের মধ্যে হাইড্রোকার্বনের সৃষ্টি হয়েছে। তারপরে কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ গঠন, কার্বনের অক্সি ও হাইড্রোক্সি যৌগ গঠন, হয়েছে। তারপরে কি হয়েছে, তারপরে শর্করার সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তারপরে কি হয়েছে, স্নেহ পদার্থের গঠন হয়েছে, স্নেহ পদার্থের গঠন। তারপরে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি, অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছে বা গঠন হয়েছে, গঠন লিখি, গঠন। তাহলে জৈব যৌগের মধ্যে এই কয়েকটা ঘটনা ঘটেছে। তারপরে হচ্ছে কি, তারপরে তোমার হচ্ছে জৈব যৌগের মিশ্রণ হয়েছে। 2 নম্বর হয়েছে জৈব যৌগের মিশ্রণ, যৌগের মিশ্রণ, ঠিক আছে, জৈব যৌগের মিশ্রণ হয়েছে। তারপরে কি হয়েছে, জটিল যৌগের উৎপত্তি ঘটেছে। 3 নম্বর হয়েছে জটিল যৌগের উৎপত্তি, জটিল যৌগের উৎপত্তি ঘটেছে, যৌগের উৎপত্তি, জটিল যৌগের উৎপত্তি ঘটেছে। তারপরে কি হয়েছে, তারপরে নিউক্লিক অ্যাসিড এর গঠন হয়েছে। তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন, ঠিক আছে। সবার লাস্টে হয়েছে প্রোটোবায়ন্ট, ঠিক আছে, প্রোটোবায়েন্ট বা প্রোটোসেল। তাহলে প্রোটোসেলের উৎপত্তি, প্রোটোসেলের বা প্রোটোবায়ন এর উৎপত্তি। এই কতগুলি প্রক্রিয়ার মাধ্যমের মধ্য দিয়ে কি হয়েছে, সরলতম জীব থেকে জটিলতম জীবের পরিবর্তন ঘটেছে। আমরা এইগুলো দেখবো, এইটাকে টোটালটাকে একসঙ্গে বলা হয়ে থাকে ওপারিন এবং হ্যালডেনের জৈব বিবর্তনবাদ। তাহলে তোমাদের যদি মাধ্যমিকে কোশ্চেন দেয় যে ওপারিন এবং হ্যালডেনের জৈব বিবর্তনবাদ সম্বন্ধে লেখো, তাহলে আমাকে এই পয়েন্টগুলো এক এক করে লিখতে হবে, ঠিক আছে। চলো আমরা দেখি। এবার প্রথমেই আমরা দেখব জৈব যৌগের উৎপত্তির মধ্যে ছিল
হাইড্রোকার্বন। তাহলে জৈব যৌগের উৎপত্তির মধ্যে ছিল হাইড্রোকার্বনের সৃষ্টি। তাহলে আমরা এক এক করে দেখি, এটা মুছে দিই। তাহলে প্রথমে জৈব যৌগের মধ্যে ছিল হাইড্রোকার্বনের উৎপত্তি। কি রকম হাইড্রোকার্বনের উৎপত্তি? প্রথমে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল হাইড্রোকার্বন থেকে। তাহলে প্রথমে পৃথিবীতে কার্বন যে যৌগটা ছিল, সেই কার্বন যৌগটার উৎপত্তি ঘটেছিল কোথা থেকে? হাইড্রোকার্বন থেকে। তাহলে হচ্ছে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল, সেটি ছিল হাইড্রোকার্বন। তাহলে প্রথমে যে কার্বন যৌগটা হচ্ছে সৃষ্টি হয়েছিল, সেটি ছিল হাইড্রোকার্বন থেকে। তাহলে লিখি, প্রথমে প্রথমে যে কার্বন যৌগটি ছিল, তাহলে কার্বন যৌগটা কি হয়েছিল? সৃষ্টি হয়েছিল, সৃষ্টি হয়েছিল সেটি কোথা থেকে সৃষ্টি হয়েছিল? সেটি ছিল হাইড্রোকার্বন। সেটি ছিল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। তাহলে প্রথমে যে কার্বন যৌগটা সৃষ্টি হয়েছিল, সেটি ছিল কি? হাইড্রোকার্বন। তাহলে সেই হাইড্রোকার্বন গুলো কি কি ছিল? একটা ছিল অ্যাসিটিলিন। তাহলে উদাহরণ কি হচ্ছে? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, ঠিক আছে। অ্যাসিটিলিনের সংকেত যদি চাও লিখে দিই, C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন। তারপরে কি ছিল? মিথেন। তারপরে হচ্ছে মিথেন, CH4, মিথেন CH4। তারপরে কি ছিল? ইথিলিন। তারপরে ইথিলিন, ইথিলিন C2H4, ইথিলিন, ঠিক আছে। তারপরে এই সমস্ত যৌগগুলো থেকে কি হয়েছিল? প্রথমে যে প্রথম কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল, এই সমস্ত, এটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে। তারপরে কি হয়েছিল? তারপরে আমরা লিখেছিলাম কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি, তাই তো? কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ গঠন। তাহলে 2 নম্বরে কি ছিল? মুছে দেই। তাহলে 2-এ ছিল, বিতে ছিল কার্বনের অক্সি ও হাইড্রোক্সি যৌগ গঠন। তাহলে কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ গঠন। প্রথমে কি হয় হচ্ছে সংপৃক্ত এবং অসংপৃক্ত হাইড্রোকার্বন উত্তপ্ত বাষ্পের সঙ্গে, তাহলে প্রথমে হচ্ছে সংপৃক্ত এবং অসংপৃক্ত হাইড্রোকার্বন কি হয়? উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি করলো কি? অক্সি আর হাইড্রোক্সি। তাহলে আমরা লিখি, তাহলে সংপৃক্ত এবং অসংপৃক্ত হাইড্রোকার্বন, সংপৃক্ত ও অসংপৃক্ত হাইড্রোকার্বন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অক্সি ও হাইড্রোক্সি যৌগ গঠন করে, ঠিক আছে। তাহলে কি হয়? সম্পৃক্ত আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অক্সি এবং হাইড্রোক্সি যৌগ উৎপন্ন করে। কি কি? যেমন অ্যাসিটালডিহাইড, কিটোন, এগুলো। তাহলে কি কি ছিল? অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, তারপরে কিটোন, ঠিক আছে। অ্যাসিটালডিহাইড, কিটোন, আর হচ্ছে অ্যাসিড। অ্যাসিড এইগুলো সাধারণত হচ্ছে কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ থেকে। তারপরে কি হলো?
তারপরে দেখেছিলাম শর্করার সৃষ্টি হয়েছে, তাহলে তারপরে একটা হলো কি, শর্করার সৃষ্টি। তারপরে হচ্ছে শর্করার সৃষ্টি, সি মকালি দিয়ে লিখি, সি হচ্ছে শর্করার সৃষ্টি, শর্করা সৃষ্টি। তাহলে কিভাবে শর্করার সৃষ্টি হলো? দেখো, শর্করা যে অক্সি এবং হাইড্রোক্সি যে উৎপন্ন হলো, এই হাইড্রোক্সি যৌগগুলো হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, তাহলে কি হলো, যুক্ত হয়ে বিভিন্ন শর্করা অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ সৃষ্টি করলো। তাহলে হাইড্রোক্সি কি করবে, হাইড্রোক্সি যৌগগুলো হাইড্রোক্সি যৌগগুলো হাইড্রোক্সি যৌগগুলো যৌগগুলো কি হবে, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন ও অক্সিজেন এর সঙ্গে যুক্ত হয়ে শর্করা গঠন করবে, শর্করা গঠন করবে, ঠিক আছে, শর্করা গঠন করে। কি কি শর্করার মধ্যে রয়েছে? উদাহরণ হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর সুক্রোজ। এই সমস্ত শর্করাগুলো কি করবে, গঠন করবে হাইড্রোক্সি। এবং তারপরে গঠিত হবে হচ্ছে অ্যালডিহাইড, তারপরে গঠিত হবে হচ্ছে শর্করা গেল, কার্বন গেল, স্নেহ পদার্থ, তারপরে গঠিত হবে হচ্ছে স্নেহ পদার্থ। তাহলে স্নেহ পদার্থ কি হবে, অ্যালডিহাইডের দ্বারা গঠিত হবে, হচ্ছে স্নেহ পদার্থ, স্নেহ পদার্থ গঠন। তাহলে স্নেহ পদার্থ কি, এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হবে। তাহলে অ্যালডিহাইড এবং কিটোনটা প্রথমে ঘনীভূত হয়ে কি করবে, পলিমার গঠন করবে, যে জমে গিয়ে কি করবে, পলিমার গঠন করবে এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড গঠিত হবে। তাহলে কি লিখবো, অ্যালডিহাইড ও কিটোন কি হবে, ঘনীভূত হয়ে হচ্ছে প্রথমে ঘনীভূত হয়ে প্রথমে ঘনীভূত হয়ে পলিমার পলিমার গঠন করে, কি করলো, তাহলে ঘনীভূত হয়ে পলিমার গঠন করলো, ঠিক আছে। তাহলে পলিমার গঠন করে এবং তাদের জারণের ফলে এবং জারণ ঘটবে এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড সৃষ্টি হবে, ঠিক আছে, জারণের ফলে কি হবে, ফ্যাটি অ্যাসিড গঠিত হবে, ফ্যাটি অ্যাসিড গঠিত হবে। তাহলে অ্যালডিহাইড, কিটোন প্রথমে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে পলিমার গঠন করবে, তারপরে তাদের জারণের ফলে কি হবে, ফ্যাটি অ্যাসিড গঠিত হবে। এবং কি হয়, এই ফ্যাটি অ্যাসিড হচ্ছে সমুদ্রের ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল যুক্ত হয়ে, তাহলে ফ্যাটি অ্যাসিড হচ্ছে গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়ে কি করবে, স্নেহ পদার্থ গঠন করে থাকবে, ঠিক আছে। তারপরে তৈরি হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গঠন, তারপরে হবে হচ্ছে, এটা মুছে দিই, তারপরে হবে অ্যামাইনো অ্যাসিড গঠন, কি হবে, অ্যামাইনো অ্যাসিডটা গঠিত হবে, তারপরে হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গঠন, অ্যামাইনো অ্যাসিড গঠন, অ্যামাইনো অ্যাসিড গঠন। তাহলে অ্যামাইনো অ্যাসিড গঠনটা কিভাবে হয়, হাইড্রোকার্বন যৌগগুলো
অ্যামোনিয়া। তাহলে হাইড্রোকার্বন যৌগগুলো হাইড্রোকার্বন যৌগগুলো অ্যামোনিয়া, ঠিক আছে। হাইড্রোকার্বন যৌগগুলো কি হবে? হাইড্রোকার্বন যৌগগুলো তোমার হচ্ছে অ্যামোনিয়া এবং জলের সাথে যুক্ত হয়ে, অ্যামোনিয়া ও জলের সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড গঠিত হবে। একটু অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে আমার চোখটাতে প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য একটু লিখতে অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে চোখটা চুলকাচ্ছে। ঠিক আছে, চলো। তারপরে কি হয়? তাহলে আমাদের জৈব যৌগের উৎপত্তি গেল, এইভাবে জৈব যৌগের উৎপত্তিটা হলো। তারপরে কি ছিল? তারপরে ছিল যেই জৈব যৌগের উৎপত্তি কয়টা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে গেল, তারপরে জৈব যৌগের মিশ্রণ ঘটলো। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে জৈব যৌগের মিশ্রণ। জৈব যৌগের মিশ্রণ। জৈব যৌগের মিশ্রণ। জৈব যৌগের মিশ্রণটা কি হলো? বিভিন্ন প্রকার জৈব যৌগ। কি রকম বিভিন্ন প্রকার জৈব যৌগ ছিল? যেমন হচ্ছে আমরা প্রথমে দেখলাম অ্যাসিটিলিন আছে, অ্যামোনিয়া আছে, কিটোন আছে। এই সমস্ত জৈব যৌগগুলো কি হলো? অ্যালডিহাইড আছে, এগুলো ফ্রুক্টোজ, গ্লুকোজ, এই অ্যাসিড গুলো সমুদ্রের জলে একসঙ্গে মিশলো। ঠিক আছে। তাহলে বিভিন্ন প্রকার জৈব যৌগ, তাহলে বিভিন্ন প্রকার জৈব যৌগ, বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন কি আছে? যেমন তোমার অ্যামোনিয়া, অ্যালডিহাইড, কিটোন, অ্যামোনিয়া, অ্যালডিহাইড, কিটোন, তারপরে হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ, তারপরে তোমার কি আছে? সে ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। এরকম জৈব যৌগ কি হলো? সমুদ্রের জলে মিশে সৃষ্টি হলো। তাহলে এগুলো হচ্ছে সমুদ্রের জলে মিশলো। ইহা সমুদ্রের জলে মিশে তৈরি হলো গরম তরল স্যুপ। তোমাদের পরীক্ষায় দেয় এই কথা, এই গরম তরল স্যুপ বা হট ডাইলেট স্যুপ। গরম তরল স্যুপ এটা দেয় পরীক্ষায়, মাধ্যমিকে দেয় যে হট ডাইলেট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কি বোঝো। ইংলিশটা নামটা লিখে দেই, হট ডাইলেট স্যুপ। ঠিক আছে, হট ডাইলেট স্যুপ, হট ডাইলেট স্যুপ এটা তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় দেয় যে হট ডাইলেট স্যুপ বলতে কি বোঝো বা গরম তরল স্যুপ বলতে কি বোঝায়। ঠিক আছে। তারপরে কি হলো? জটিল যৌগের উৎপত্তি ঘটলো। তারপরে হলো 3 নম্বরে হলো জটিল যৌগের উৎপত্তি। জটিল যৌগের উৎপত্তি। তাহলে জটিল যৌগের উৎপত্তি ঘটলো কিভাবে? জটিল যৌগের উৎপত্তি ঘটলো প্রথমে গরম তরল স্যুপের বিভিন্ন জৈব যৌগগুলো, এই যে হট ডাইলেট স্যুপ বা গরম তরল স্যুপের বিভিন্ন জৈব যৌগগুলো কাছাকাছি আসলো এবং
জটিল, তাহলে হট ডায়ালেট স্যুপের যে জৈব যৌগ ছিল সেই জৈব যৌগগুলো কি হলো, পরস্পরের কাছাকাছি আসলো। কাছাকাছি আসার ফলে কি হলো, জোটবদ্ধ হলো এবং জটিল যৌগের সৃষ্টি হলো। তাহলে কাছাকাছি আসলো, ঠিক আছে, আসার ফলে জটিল যৌগ সৃষ্টি হলো। তাহলে জৈব যৌগের গরম তরল স্যুপের গরম তরল স্যুপের জৈব যৌগ গুলি কাছাকাছি আসার ফলে জটিল যৌগ সৃষ্টি হয়। তাহলে জটিল যৌগের সৃষ্টি হলো। কি কি জটিল যৌগের সৃষ্টি হলো? তোমার ওখান থেকে পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, নিউক্লিওসাইড। তাহলে উদাহরণ হচ্ছে পলিস্যাকারাইড, নিউক্লিওসাইড, স্নেহ পদার্থ। ঠিক আছে, তাহলে এই সমস্ত জটিল যৌগের সৃষ্টি হলো। তারপরে আরো আছে অ্যামাইনো অ্যাসিড, এই সমস্ত জটিল যৌগের সৃষ্টি হলো গরম তরল স্যুপ থেকে। তারপরে কি হলো, তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড। তাহলে 4 নম্বরে কি গঠিত হলো, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডটা যে নিউক্লিয় কোথা থেকে সৃষ্টি হবে, নিউক্লিয় সাইড গুলি যুক্ত হলো। নিউক্লিয় সাইড গুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করলো। ঠিক আছে, তাহলে নিউক্লিয় যুক্ত হয়ে তাহলে নিউক্লিয় সাইড গুলি পরস্পর যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড গঠন করলো। ঠিক আছে, মানে নিউক্লিয়াস সাইড গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি হলো, নিউক্লিক অ্যাসিড গঠিত হলো। দেখো আস্তে আস্তে কোষের মস্তিষ্ক বা মগজ তৈরি হচ্ছে, নিউক্লিয়াসটা তৈরি হয়ে গেছে প্রায়। ঠিক আছে, তারপরে কি হলো, প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি। তারপরে দেখবো হচ্ছে কি হবে, উৎপত্তি হবে প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি। তাহলে তারপরে আছে প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি। ঠিক আছে, কিভাবে প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি ঘটে। গরম তরল যে স্যুপ ছিল, হট ডায়ালিড স্যুপ, তাহলে প্রোটিন গুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে গেল। তাহলে প্রোটিন গুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে কি হলো, একসঙ্গে জড়ো হয়ে এক ধরনের ক্লয়েড জাতীয় পদার্থ গঠন করলো। তাহলে লিখি, তাহলে প্রোটিন গুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে একসঙ্গে
আলাদা হয়ে গেল, ঠিক আছে। আলাদা হয়ে একসঙ্গে জড়ো হলো, আলাদা হয়ে একসঙ্গে জড়ো হলো এবং কলয়েড গঠন করলো। কি গঠন করলো? গঠন করলো, ঠিক আছে। তাহলে কি হলো? প্রোটিন গুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে গেল এবং পরস্পরের সঙ্গে জড়ো হয়ে এক ধরনের ক্লোয়েডটাকে গঠন করলো। গঠন করলো, তাকে বলা হয়, ক্লোয়েডটা গঠন করলো, তখন তাকে কি বলবো? তখন তাকে বলা হয়, পদার্থ গঠন করেছিল, একে বলা হয় তাকে কোয়াসারভেট। তাহলে ক্লোয়েড গঠন করে একে তখন একে কি বলা হয়? কোয়াসারভেট। কোয়াসারভেট পরীক্ষায় দেয় কোয়াসারভেটটা কি। তাহলে কোয়াসারভেটটা যখন দেবে তাহলে কি বলবো? গরম তরল স্যুপ থেকে প্রোটিন গুলো আলাদা হয়ে একসঙ্গে জোটবদ্ধ হয়ে এক ধরনের ক্লোয়েড জাতীয় পদার্থ গঠন করলো, তখন তাকে বলা হয় কোয়াসারভেট। এই কোয়াসারভেটটি প্রোটিন, লিপিড ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। তাহলে এই কোয়াসারভেটটা কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। তাহলে ইহা কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড আর কার্বোহাইড্রেট। তাহলে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। আর এর উপরের দিকে দেখা যায় একটা দ্বিস্তরীয় পর্দা বা আবরণ, এবং দ্বিস্তরীয় দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত, ঠিক আছে। তাহলে ক্লোয়েড গুলো আলাদা হয়ে গেল, তখন তাকে কোয়াসারভেট বলা হলো। এটা প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দ্বারা গঠিত, এটা দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে। তখন এই যে দ্বিস্তরীয় পর্দা দ্বারা যেই আবৃত হয়ে গেল, তখন তাকে বলা হয়ে থাকে হচ্ছে, কি বললো তখন? তাকে বলা হয়ে থাকে আচ্ছা, আদি কোষের সৃষ্টি হলো। তখন একটা কোষের সৃষ্টি হলো, এটা বললেন কে? বিজ্ঞানী ওপারিন বললেন। এইবার ওপারিন বললেন, এবং এই কোয়াসারভেট কোষের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন। তাহলে এই কোয়াসারভেট কোষের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ওপারিন। তাহলে এখান থেকে দেখো, প্রথম আদি কোষের সৃষ্টি হলো, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এবং দ্বিস্তরীয় পর্দা দ্বারা একটা কোষের প্রথম আদি কোষের সৃষ্টি হলো, এবং এই তত্ত্বের প্রবক্তা ছিলেন হচ্ছে বিজ্ঞানী ওপারিন। এই কোয়াসারভেট কোষের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানীকে ওপারিন ছিল। এবং তার মতে কোয়াসারভেট থেকেই, কোষ থেকেই প্রথমে আদি কোষের সৃষ্টি হয়েছিল। কোয়াসারভেট কোষ থেকে প্রথম হচ্ছে কি হয়েছিল? কোয়াসারভেট কোষ থেকেই প্রথম আদি কোষের সৃষ্টি হয়েছিল, ওপারিনের মত অনুযায়ী এটা জানা যায়। পরবর্তীকালে পরবর্তীকালে বিজ্ঞানী ফক্স এই প্রথম কোষ সৃষ্টি হয়েছিল, তাহলে পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী আসেন। তাহলে এটা কি বের করলেন? ওপারিন। আগে লিখে দিই, ওপারিন এর মতে প্রথম কোয়াসারভেট থেকে আদি কোষের সৃষ্টি হয়। তাহলে কে বলেছিলেন? বিজ্ঞানী ওপারিন। ওপারিন এটা বলেছিলেন। পরবর্তীকালে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী ফক্স। তাহলে পরবর্তীকালে বিজ্ঞানী ফক্স কি বললেন? প্রথম কোষ সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে। তাহলে বিজ্ঞানী ফক্স কি বললেন? যে প্রথম যে কোষ সৃষ্টি হয়েছিল, ওপারিন বললেন এইভাবে সৃষ্টি হয়েছিল, কিন্তু ফক্স বললেন প্রথম কোষ সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে। মাইক্রোস্ফিয়ার থেকে, এটা কে বললেন? বিজ্ঞানী ফক্স বললেন প্রথম আদি কোষ সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে, ঠিক আছে। এবার মাইক্রোস্ফিয়ারটা সাধারণত অর্ধবেদ্য পর্দা বেষ্টিত এবং
প্রোটিনের একক দ্বারা গঠিত। তাহলে মাইক্রোস্ফিয়ারটা ছিল কি অর্ধবৃত্ত পর্দা দ্বারা গঠিত এবং প্রোটিনের এককটা আবরণ দ্বারা গঠিত ছিল এই মাইক্রোস্ফিয়ারটা। পরবর্তীকালে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে কি হয়, এই যে কোয়াসারভেট ওপারিন আর মাইক্রোস্ফিয়ার হচ্ছে ফক, এই দুটোর সঙ্গে কি হয়, নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়। তাহলে কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার, কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার এর সঙ্গে কি হয়, নিউক্লিক অ্যাসিডটা যুক্ত হয়ে যায়। তাহলে নিউক্লিক অ্যাসিডটা যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন কোষের সৃষ্টি হয়। তাহলে কি হবে, মাইক্রোস্ফিয়ার বা কোয়াসারভেট। তাহলে লিখে দেই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার, স্ফিয়ারের সঙ্গে কি হলো, নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো, নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো, যুক্ত হয়ে কি উৎপন্ন করলো, প্রথম আদি কোষ, প্রথম আদি কোষ বা প্রোটোবায়ন বা হচ্ছে প্রোটোবায়ন। ঠিক আছে, প্রথম আদি কোষ বা প্রোটোবায়ন বা প্রোটোসেল বা প্রোটোসেল। ঠিক আছে, প্রোটোসেল উৎপন্ন হলো, উৎপন্ন হলো। আর এটা সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে, সমুদ্রের জলে। ঠিক আছে, তোমাদের এখান থেকে শর্ট কোশ্চেন দেয় যে মাইক্রোস্ফিয়ার শব্দটির প্রবক্তাকে, বিজ্ঞানী ফক্স। কোয়াসারভেট কোষের প্রবক্তাকে, বিজ্ঞানী ওপারিন। তারপরে কি হয়, কিভাবে প্রোটোবায়ন কোষের সৃষ্টি হয়, তাহলে হচ্ছে ফক্স এবং ওপারিনের মতে মাইক্রোস্ফিয়ার এবং কোয়াসারভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিডটা যুক্ত হলো, যুক্ত হয়ে কি হলো, প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি ঘটলো। আর একটা কোশ্চেন থাকে যে হট ডাইলেট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কি বোঝো। ঠিক আছে, এই দুটো কোশ্চেন থাকে। তাহলে আমরা আজকে দেখলাম যে অভিব্যক্তির উৎপত্তি, তাহলে অভিব্যক্তির কিভাবে উৎপত্তি ঘটেছে সেই উৎপত্তি সম্বন্ধে আমরা এইটা দেখলাম। ঠিক আছে, পরের ক্লাসে আমরা বিজ্ঞানী মিলার এবং কুরের যে পরীক্ষাগুলো আছে, তারপরে বিভিন্ন বিবর্তনজনিত ধারা আছে, সেই সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে।